হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আহ, আশা করা যায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাই আমরা একটু দ্রুত জয়েন করে ফেলবো। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলবো। সাতচল্লিশতম ভর্তির কবির ভাইয়ের পেজে কথা বললে হবে? হ্যাঁ, যে কোনো বিষয়ে কবির ভাইয়ের পেজে কথা বললে হবে। আমরা দ্রুত একটু জয়েন করে ফেলবে এবং আমরা একটু বলবো যে আমরা শুনতে পাচ্ছি কিনা। হ্যাঁ, আমাকে দেখা যাবে শীঘ্রই। আমরা একটু বলবো যে আমরা শুনতে পাচ্ছি কিনা। সাউন্ড ইজ ক্লিয়ার অর নট? ইফ এভরিথিং ইজ ক্লিয়ার, প্লিজ রাইট ডাউন এসি। এসি মানে কি মনে আছে? এসি মানে হচ্ছে অল ক্লিয়ার। আমরা একটু এটা জানার পরে আমরা আরেকটা প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে। দেন হচ্ছে আমাদের আজকে খুব বেশি আলোচনা নেই, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আপনারা জানেন যে আমাদের ইংরেজি গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, যেই টপিকগুলো আপনারা নিজে বুঝতে পারেন না বা প্রবলেম হয় করতে, বুঝতে, পড়তে, এই টপিকগুলোর উপরে আমরা একটা বেসিক কোর্স, ফ্রি কোর্স, যেটা আমি সবসময়ই চলে আমি চেষ্টা করি আমার সাধ্য অনুসারে আপনাদের জন্য একটু সার্ভিস দিতে। সেই ধারাবাহিকতা আজকে আমাদের সেকেন্ড ক্লাস, ফ্রেজ আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের সেকেন্ড ক্লাস। সবকিছু ঠিকঠাক আছে? ওকে, আমরা একটা প্রশ্ন করব গতকালের ক্লাস থেকে, দেখি আমাদের কতটুকু মনে আছে। গতকালের ফ্রি ক্লাস বা কোর্সের একটা খুব বাজে অভ্যাস বা বাজে জিনিস হলো আমাদের সবাই রেগুলার উপস্থিত থাকতে পারে না। আজকে একদম থাকে তো পরের দিন থাকে না। যেমন গতকালের ক্লাস যারা করেছে তাদের কাছে আজকের ক্লাস খুব ভালো লাগবে, কিন্তু গতকালের ক্লাস যারা করেনি তাদের কাছেও ভালো লাগবে, কিন্তু এতটা ভালো লাগবে না। মানে ডিফারেন্স হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ করা আর প্রেম করে বিয়ে করার মতো। গতকালের ক্লাস যারা করছেন তাদের কাছে মনে বউরের দিকে বান্ধবী মনে হবে, আর দোষ এত ফর্মালিটি মেনটেন নিয়ে চল শুরু করে দিই, বিষয়টা এইরকম আর কি। আর অ্যারেঞ্জ ম্যারেজ যারা আছে, তো হ্যাঁ দেখতে তুমি ঘুমটা খুলো, কেমন আছো, মানে একটা একটা ব্যাপার স্যাপার আছে, হঠাৎ করে তো মানে কোনো কিছু মানে করা যায় না। তো এইরকম এরকম একটা আননোন লাগবে। তারপরেও ঘটনা কিন্তু ঘটে, ঘটনা আননোনের বেলাও ঘটে, অ্যারেঞ্জ ম্যারেজের বেলাও ঘটে, প্রেম করে বিয়ে করার বেলাও ঘটে। যেহেতু ঘটনা ঘটে, আমাদের ক্লাসে ঘটনা ঘটবে ইনশাল্লাহ। চলেন, সুপার কনফিউশনে আমরা একটা প্রশ্ন করবো আপনাদের। দেন হচ্ছে আজকের আলোচনা যে গত ক্লাসের ফ্রেজের বেসিক। ও আচ্ছা, একটা বলছিলেন যে আপনাদের ভাই ক্লাস তো নিলেন কিন্তু পিডিএফটা দিলেন না, অনেকে বলছিলেন। পিডিএফটা হচ্ছে আলটিমেটলি সবগুলা ফ্রেজ, অর্থাৎ ফ্রেজের বেসিক টুকু প্লাস নাউন ফ্রেজ, যে চারটা ফ্রেজ আমি আপনাদেরকে পড়াবো সবগুলা ফ্রেজের একসাথে করলাম। তো গতকাল একটা ফ্রেজ পড়াইছিলাম মাত্র, এই কারণে আমরা দেইনি। আজকে সবগুলা ফ্রেজ যেহেতু একসাথে, এই জন্য আজকে ক্লাসের পরে আর একটু কোনো কারেকশন টারেকশন থাকলে আমরা একটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। ওকে, আচ্ছা আমরা অ্যাজেডিভ ফ্রেজে চলে যাব। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নাউন ফ্রেজ, আজকে অ্যাজেডিভ ফ্রেজ। আমরা একটু জায়গা রাখছি লেকচার শিটে, আমি লেকচার শিটে তো অফকোর্স দিয়ে দিব, এবং আমি চাই, আমি খুশি হব যদি আমার ক্লাসটা প্রত্যেকটা ক্লাস অ্যাটলিস্ট 1K শেয়ার হয়। এটা আমি ব্যক্তিগতভাবে খুশি হব। এখন আমাকে অখুশি করে যদি আপনি রাজ্য দখল করতে পারেন, আই ডোন্ট সে এনিথিং। ঠিক আছে, আমি চাই অ্যাটলিস্ট 1K শেয়ার হোক, কারণ এটা আমার প্রচুর পরিশ্রম যায় করতে। মূলত এটা আমি পেইড বেসের জন্য তৈরি করি, কিন্তু তারপরে আপনাদেরকে দিচ্ছি যেন আপনার যেই টপিকটা পড়ো ওটার জন্য একদম শতভাগ হয়। ঠিক আছে, ওকে। অ্যাজেডিভ ফ্রেজের বেলায় যাব। খাতা কলম সাথে থাকা বাধ্যতামূলক। আমার ক্লাস করতে হলো অফকোর্স খাতা কলম থাকা বাধ্যতামূলক। বুম বাং তেরে নাম দৌড় তক্তা মার পেরেক এগুলা উবা টাইপের জিনিসপত্র আপনার ক্লাসে থাকলে চলবে না। একটু কনসেপ্ট বিল্ড আপ করে আমরা পড়বো, বাট নট মেমোরাইজিং, কোনো কিছু মুখস্থ করে নয়। অ্যাজেডিভ ফ্রেজ কাকে বলে? গত ক্লাসেই আমরা একটা কথা বলেছিলাম। নাউন ফ্রেজ কাকে বলে? আমাদের রিডেন মার্টিন সাহেব বলছে অ্যাজেডিভ ফ্রেজ, এবং পিকেটি সরকার বাবু বলছে যে অ্যাজেডিভ ফ্রেজ কাকে বলে? যেই ফ্রেজটা অ্যাজেডিভের কাজ করে। অ্যাজেডিভ ফ্রেজ কাকে বলে? যেই ফ্রেজটা অ্যাজেডিভের কাজ করে। তা আমরা এই যে এক্সাম্পল গুলো আছে, এই এক্সাম্পল গুলোর দিকে তাকাবো। এখানে টোটাল 5টা এক্সাম্পল দেওয়া আছে, নাকি 4টা? হ্যাঁ 5টা।
এই টোটাল 5টা এক্সাম্পলই আমি রেফারেন্স বই থেকে নেওয়ার চেষ্টা করেছি, যেন আপনাদের অথেন্টিক কিছু শেখানো যায়। যেমন ফার্স্ট এক্সাম্পলটা আমি নিয়েছি হচ্ছে আপনার মহিউদ্দিন কাসেম স্যারের বই থেকে, আমাদের ফাংশনাল লিঙ্কস থেকে, এবং লাস্টের পরের 3টা এক্সাম্পল আমি নিয়েছি পিকেডি সরকারের বই থেকে। ওকে, আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক এই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করব। অ্যাজিটিভ ফ্রেজের আন্ডারে যেহেতু লিখেছি, তাহলে প্রথম মিস্টার চৌধুরী ইজ আ ম্যান অফ ওয়েলথ, এখানে আমাদের এই যে অফ ওয়েলথ এতটুকু অংশ দাগানো ছিল এবং আমিও দাগাই দিলাম। আবার দা ম্যান ইন দা স্ট্রিট, এই অংশটুকু দাগানো ছিল, এই অংশটুকু আমি দাগাই দিলাম। আবার দা ম্যান ইন ফ্রন্ট অফ মাই হাউস, এই অংশটুকু দাগানো ছিল, আমি এই অংশটুকু দাগাই দিলাম। আবার দা বয় স্লিপিং ইন দা কট, এ কট মানে খাট, কট মানে কি বলুন তো, খাট। ওকে, আবার দা ম্যান ওয়াকিং অ্যালং দা রুট ইজ মাই মাদার, আমরা এই অংশটুকু লিখলাম, এটা কারণ আছে। আরেকটা এক্সাম্পল আমি লিখতে বলছিলাম কিন্তু লিখে নাই, প্যাসেঞ্জার্স ইনজুর্ড বাই, ও আচ্ছা আরেকটা এক্সাম্পল আছে, আমরা নিচে আছে, আমরা এটা একটু দেখার চেষ্টা করব, আমরা এই অংশটুকু একটু দেখার চেষ্টা করব। এই অংশটুকু যেভাবে দাগাইছে আপনি এইভাবে একটু দাগাবেন, দাগানোর পরে আপনি এখানে লিখবেন, দাগানোর পরে আপনি এইভাবে লিখবেন অ্যাজিটিভ যে কাজ করতে পারে, অ্যাজিটিভ ফ্রেজ সে একই কাজ করতে পারে, অর্থাৎ যেখানে যেখানে অ্যাজিটিভ বসে ঠিক সেখানে সেখানে অ্যাজিটিভ ফ্রেজ বসতে পারে। অথবা এত কিছু লেখার দরকার নেই, অ্যাজিটিভ ফ্রেজ অ্যাজিটিভেরই কাজ করে, অথবা অ্যাজিটিভ ফ্রেজ সমান সমান অ্যাজিটিভের কাজ করে, ADJECTIV, অ্যাজিটিভ এর কাজ করে, এটা প্রথম লিখবেন। অর্থাৎ যে ফ্রেজ অ্যাজিটিভের কাজ করে, ফ্রেজ বলতে কয়েকটা ওয়ার্ডের সমষ্টি যেখানে ফাইনাইট ভার্ব থাকবে না, যে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেখানে কি থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেখানে কি থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। তার মানে যে ফ্রেজ অ্যাজিটিভের কাজ করে ওটার নাম হচ্ছে অ্যাজিটিভ ফ্রেজ, এটা হচ্ছে প্রথম লাইন লিখবেন। 2 নাম্বার লাইন লিখবেন, আমি অ্যাজিটিভ ফ্রেজ যেন আপনি পরীক্ষা উত্তর করতে পারেন 30 সেকেন্ডে শেখাবো, বেসিক শেখানোর পরে, জাস্ট একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এরপরে লেখেন যেখানে যেখানে অ্যাজিটিভ বসতে পারে ঠিক সেখানে সেখানে অ্যাজিটিভ ফ্রেজ অথবা ক্লজ বসতে পারে। লেখেন যেখানে যেখানে ADJECTIV অ্যাজিটিভ বসতে পারে, ঠিক সেখানে সেখানে অ্যাজিটিভ ফ্রেজ বসতে পারে। এই লাইনটা লিখবেন, যেখানে যেখানে অ্যাজিটিভ বসতে পারে ঠিক সেখানে সেখানে অ্যাজিটিভ, আমি এটা আর একটু বড় করব, আপাতত লিখেন যেখানে যেখানে অ্যাজিটিভ ফ্রেজ বসতে পারে ঠিক সেখানে সেখানে অ্যাজিটিভ, যেখানে যেখানে অ্যাজিটিভ বসতে পারে ঠিক সেখানে সেখানে অ্যাজিটিভ ফ্রেজ বসতে পারে, যেখানে যেখানে অ্যাজিটিভ বসতে পারে ঠিক সেখানে সেখানে অ্যাজিটিভ ফ্রেজ বসতে পারে। আপনাদের রেসপন্স কম হলে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক হয় নাই, লাইট বাড়ান, লাইট যথেষ্ট বাড়ানো আছে, 3টা 4টা লাইট বড় আছে, তারপর আপনার সফট লাইট দেয়া আছে, যথেষ্ট লাইট বাড়ানো আছে ভাই। কারো যদি এরপরে মনে হয় যে না এখানে ক্লাস করা সম্ভব না, তাইলে আর কিছু করার নেই, কারণ উপরে 3টা লাইট নিচে 2টা সফট লাইট, আমি গরমে নিজে সিদ্ধ হয়ে যাচ্ছি, তাই না? তারপর আমি আচ্ছা ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে ভালো করব, আগে গ্রামার শিখেন। আচ্ছা, লেখা শেষ হলে আমরা একটু ডান লিখবো, লেখা শেষে আমরা একটু ডান লিখবো, ক্লাসে মনোযোগ দেই, আমরা ক্লাসের মাঝখানে অন্য কথা না বলি, তাহলে হয়তো ক্লাসে আমি পড়ানোর যে মুভমেন্টটা ওটা হারাই ফেলবো। লেখা হলো আমরা একটু 2-1 ডান লিখে দিব।
আচ্ছা, অ্যাজিটিভ ফ্রেজে আমরা দুইটা কথা বলছি, কি কি বলেন তো? আমরা বলছি অ্যাজিটিভ ফ্রেজ অ্যাজিটিভেরই কাজ করবে। 2 নাম্বার পয়েন্ট লিখছি, যেখানে যেখানে অ্যাজিটিভ বসতে পারবে ঠিক সেখানে সেখানে অ্যাজিটিভ ফ্রেজ বসতে পারবে। এবার এই উদাহরণগুলোর দিকে তাকান, এই উদাহরণগুলোর দিকে তাকান। দেখেন এখানে একটা দুইটা ওয়ার্ড আছে এবং এই ওয়ার্ডটা, এই দুইটা ওয়ার্ড নাউনের পরে আছে। গতকাল বলছিলাম মনে আছে, ফ্রেজ হইতে হলে মিনিমাম দুইটা ওয়ার্ড লাগবে। ফ্রেজ হইতে হলে কয়টা ওয়ার্ড লাগবে? মিনিমাম দুইটা ওয়ার্ড লাগবে, এবং এই দুইটা ওয়ার্ড নাউনের পরে আছে। তা নাউনের পরে কি দিয়ে শুরু হয়েছে? প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। আবার পরের এক্সাম্পলটা দেখেন, দা ম্যান নাউনের পরে আছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। আবার দা ট্রি প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। আবার দা বয় নাউনের পরে পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। আবার দা ম্যান পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখবো আমরা, আরেকটা এক্সাম্পল দেখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আবার দা ব্রিজ পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, তবে পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। প্যাসেঞ্জার্স পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা এক লাইনে লিখবো কি জানেন? নাউনের পরে এই যে 5টা 6টা 7টা এক্সাম্পল দিলাম, এই 7টা এক্সাম্পল থেকে আমরা এইভাবে লিখবো। কিভাবে জানেন? যে উপরোক্ত উদাহরণগুলো থেকে আমরা বুঝতে পারি, উপরের উদাহরণ বা এক্সাম্পল গুলো থেকে আমরা বুঝতে পারি নাউনের পরে প্রেপোজিশন অথবা পার্টিসিপল দিয়ে শুরু হওয়া ফ্রেজটাকে অ্যাজিটিভ ফ্রেজ বলা হয়। অর্থাৎ আপনার এইবার আনসার করতে 30 সেকেন্ডের বেশি লাগবে না। খুব মনোযোগ দিয়ে লেখেন, লেখেন নাউনের পরে, নাউন এর পরে প্রেপোজিশন অবলিক পার্টিসিপল দিয়ে শুরু হওয়া ফ্রেজটি অ্যাজিটিভ ফ্রেজ। আগের যা পড়াইছে এগুলো কিছু যদি না জানেন তারপরে পরীক্ষার প্রশ্ন উত্তর করতে পারবেন। নাউনের পরে প্রেপোজিশন আমরা কিভাবে পাইলাম? এই যে 7টা এক্সাম্পল বিশ্লেষণ করে পাইলাম। অথবা কি দিয়ে বলেন তো? পার্টিসিপল দিয়ে। নাউনের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া অথবা পার্টিসিপল দিয়ে শুরু হওয়া ফ্রেজটাকে অ্যাজিটিভ ফ্রেজ বলা হয়। এক কথায় উত্তর। 30 সেকেন্ড উত্তর, আরো কম সময়ে 10 সেকেন্ড উত্তর। এবার চাইলে আপনি 2 সেকেন্ডও মনে রাখতে পারবেন। নাউনের পরে যদি কোনো ফ্রেজ থাকে সাধারণত কি দিয়ে গঠন হয়? প্রেপোজিশন দিয়ে শুরু হয় অথবা পার্টিসিপল দিয়ে শুরু হয়। পার্টিসিপল সবগুলো যে কোনোটা হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে। নাউনের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হবে অথবা পার্টিসিপল দিয়ে শুরু হবে, এমন ফ্রেজটাকে অ্যাজিটিভ ফ্রেজ বলা হবে। এতটুকু যদি লেখা হয়, বোঝা হয়, তাহলে আমরা ডান লিখবো। এবার এই নিয়মে বিগত বছরে আমাদের কি কি প্রশ্ন আসছে এগুলো আমরা একটু ধরে ধরে সলভ করব। সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমরা ক্লাসটা সবাই একটু শেয়ার দিয়ে দিই। 500 550 জন যারা দেখছি তারা যদি 2টা করে শেয়ার দিই, অ্যাটলিস্ট 1000 শেয়ার হয়, এতে দেখবেন আপনার প্রায় আপনার 1000 বন্ধু বান্ধব চলে আসছে ক্লাস। আমার ক্লাস নিতে ভালো লাগবে। আমি তো আপনাদের এইটুকুর জন্য অন্য কোনো কিছু চাচ্ছি না বা আমার কোনো দাবিও নেই। এটা এতটুকু শুধু আপনাদের প্রতি একটা অনুরোধ বলতে পারেন বড় ভাই হিসাবে বা শিক্ষক হিসাবে, কারণ যেন সবার কাছে আমার ক্লাসটা পৌঁছায়, এই দায়িত্বটুকু আমি মনে এতটুকু চাইতে পারি। যদিও এটা নিয়ে আবার কারো চুলকানি উঠে যাবে যে ক্লাসে এসে বলে যে মানে ক্লাস শেয়ার দেওয়ার জন্য, কিন্তু এতটুকু আমি চাইতে পারি, এটা আমার নৈতিক অধিকার আছে। যারা আছেন তারা প্রত্যেকে একটু লাইভটা শেয়ার দিয়ে অ্যাটলিস্ট যেন সবাই দেখতে পারে, প্লিজ এটা রাখেন। এতটুকু মানে যদি কৃতজ্ঞতা বোধ না থাকে, প্রেপোজিশনটা ক্লিয়ার করেন। হ্যাঁ, করব। আপনি আপাতত এটা বুঝেন, প্রেপোজিশনটা ক্লিয়ার করব, প্রেপোজিশনটা ক্লিয়ার করব, আগে এটা বুঝেন। আমার স্টেপ বাই স্টেপ আমরা সবগুলা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এটা যদি মানে এটা যদি আমরা ক্লিয়ার হয়ে থাকে, এটা যদি আমরা একটু শেয়ার মানে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা একটু পরবর্তীটা একটু দেখব। দেখেন এই যে উদাহরণগুলো আছে, সাধারণত অ্যাজিটিভ কোথায় বসে? নাউনের পূর্বে অথবা বসতে পারে অথবা পরে বসতে পারে। কিন্তু অ্যাজিটিভ ফ্রেজগুলো
বিভিন্ন বই ঘাটাঘাটি করে দেখা গেছে সাধারণত নাউনের পরে বসে এবং গঠন হয় দুই ভাবে। আমি এইখানে 7টা 8টা এক্সাম্পল দিয়েছি, আর 7টা এক্সাম্পল দিয়েছি, প্রত্যেকটা এক্সাম্পল আমাদের বিভিন্ন রেফারেন্স বই থেকে দিয়েছি। এখানে দেখেন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এই যে এখানে দেখেন আবার প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, আবার এখানে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, আবার প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, আবার পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ এই অংশটুকু থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি নাউনের পরে যদি কোনো ফ্রেজ থাকে তখন সেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়। আর ফ্রেজটা গঠন হয় কিভাবে? সাধারণত প্রিপোজিশন অথবা পার্টিসিপল দিয়ে। আমরা প্রত্যেকটা প্রশ্নই আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো, আপনারা একটু উত্তর করবেন সবাই। কোশ্চেন নাম্বার 1, হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। খুব মনোযোগ দিয়ে দেখেন, হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। তাহলে আমাদের এই ম্যান শব্দটাকে দেখেন, ম্যান শব্দটা হচ্ছে নাউন। ম্যান শব্দটা কি ভাই বলেন তো? নাউন। তা নাউনের পরে যদি কোনো ফ্রেজ থাকে ওটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হবে। নাউনের পরে যদি কোনো ফ্রেজ থাকে ওটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হবে। নাউনের পরে যদি কোনো ফ্রেজ থাকে ওটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হবে। আমাদের 46 বিসিএস এ ঠিক এই প্রশ্নটাই আসছিল, 44 না তো, এটা 46। এইবার যে বিসিএস পরীক্ষার প্রশ্নটা ছিল এই প্রশ্নটা ছিল। ওকে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে 2 নাম্বার কোশ্চেনটা আমরা এবার উত্তর করব। আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আমরা একটু পরে আলোচনা আছে, আপনি পাবেন। 2 নাম্বার প্রশ্ন সবাই উত্তর করবেন, যারা ক্লাস দেখছেন সবাই উত্তর করবেন। দ্য পিপল ইন দ্য রুম স্টুড আপ টু গ্রিট হিম। গ্রিট হিম মানে অভ্যর্থনা জানানো। দ্রুত উত্তর করেন। ইন দ্য রুম যতটুকু পড়াইছি, যতটুকু স্ট্রাকচার বলেছি এতটুকুর ভিতরে পড়ে কিনা দেখেন। প্রথম কথা হচ্ছে আমাদের 1টা 2টা 3টা ওয়ার্ড আছে যেখানে কোনো ফাইনিট ভার্ব নেই। তার মানে এই 3টা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয়েছে। এই 3টা ওয়ার্ড মিলে কি হয়েছে? একটা ফ্রেজ হয়েছে। আচ্ছা, এই ফ্রেজ হয়েছে, এই ফ্রেজটা কার পরে বসছে? নাউনের পরে বসছে। কোন নাউন? এই যে দ্য পিপল, এই নাউনের পরে বসছে। যদি কোনো ফ্রেজ নাউনের পরে বসে তাহলে ওটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। আমরা উপরের আলোচনার মাধ্যমে জানতে পারলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন হয় দুই ভাবে। সাধারণত হয় নাউন প্রিপোজিশন দিয়ে শুরু হয় অথবা পার্টিসিপল দিয়ে শুরু হয়। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। কার অপশন কি বলেন তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ, নট প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে আমরা একটু পরেই বিস্তারিত যখন আলোচনা করব তখন আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, সবাই একটু উত্তর করেন। কোশ্চেন নাম্বার 3 আমাদের কোন ধরনের ফ্রেজ হতে পারে? কোশ্চেন নাম্বার 3, দ্রুত উত্তর করেন সবাই, দেখি। না, আপনাদের বসে থাকলে তো হবে না, তো অ্যাটলিস্ট উত্তর করতে হবে ভাই, অ্যাটলিস্ট তো উত্তর করতে হবে, বলেন। না হলে আমি বুঝবো কি করে যে আপনি বুঝতেছেন? তিন নম্বর প্রশ্নটা দেখেন। এ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিস। 1টা 2টা 3টা ওয়ার্ড আছে যেখানে কোনো ফাইনিট ভার্ব নেই, যেখানে কোনো কি নেই? ফাইনিট ভার্ব নেই। তো ফাইনিট ভার্ব যদি না থাকে তাহলে আমাদের এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা কার পরে আসছে? নাউনের পরে আসছে। নাউনের পরে যদি কোনো ফ্রেজ থাকে তাহলে অফকোর্স ওটার নাম কি বলেন তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। উত্তর কি বলেন তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন, আ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। খুব মনোযোগ দিয়ে দেখেন, আমাদের আ থিং হচ্ছে নাউন। আমাদের 2টা ওয়ার্ড আছে, 1টা 2টা। গত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম, মনে আছে? গত ক্লাস যারা করছেন, যদিও অনেকেই করেননি,
ফ্রেজ গঠন হওয়ার জন্য মিনিমাম দুইটা টপিকের দুইটা ওয়ার্ড লাগবে, এবং আমরা আজকের ক্লাসে সিদ্ধান্ত নিলাম একটা টপিকের কখনো সেকেন্ড ক্লাস দেওয়া হবে না, ডিউ টু ইউর পারফরমেন্স। একই টপিকের উপর সেকেন্ড ক্লাস ওটা ফ্রি ক্লাসে খাওয়া হয় না, পেইড ক্লাসে খাওয়া হয়। গত ক্লাস একই ক্লাস দেখেন, আমরা গত ক্লাসে কত মানুষ দেখছেন, আজকে কত মানুষ দেখছেন, এটা আমাকে খুব মানে হার্ট করে যে আমি তো একই টপিকের বিভিন্ন ক্লাস দিয়ে আপনাদের সুবিধার্থে, কিন্তু আপনার শিখতে একটু সমস্যা হয়। বুঝাতে পারলাম? তো সুতরাং এটা আর একটা সিদ্ধান্ত, সবকিছুই ফ্রি ক্লাসের ফ্রি কোর্সের সবকিছুর সিদ্ধান্ত আসে আপনাদের ভিতর থেকে, না আপনারা কতটুকু উদার, আপনারা কেমন চান ওটার উপর ডিপেন্ড করবে যে আসলে এখান থেকে কেমন পারফরমেন্স আপনি আশা করেন। ওকে, পরবর্তীতে কোশ্চেন। ওকে, তার মানে আমাদের অ্যাজ ইট ফ্রেজ যেটা বলছিলাম যে ফ্রেজ গঠন হওয়ার জন্য মিনিমাম আমাদের কয়টা ওয়ার্ড লাগবে? মিনিমাম দুইটা ওয়ার্ড লাগবে। তাহলে আমাদের এখানে দুইটা ওয়ার্ড আছে, ফাইনাইট ভার্ব প্রি, নাউনের পরে বসে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বাকিগুলো আর বললাম না, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওয়ার্ড আছে, বাট ফাইনাইট ভার্ব নেই, কিন্তু আছে কার পরে? নাউনের পরে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, পরবর্তীতে আমাদের 6 নাম্বার একটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন আমরা একটু দেখাবো। দেখেন, দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট। হার্ড এন্ড ফাস্ট মানে কি বলেন তো? হার্ড এন্ড ফাস্ট রুল মানে ফিক্সড রুল। হার্ড এন্ড ফাস্ট এই শব্দের অর্থ কি বলেন তো? ফ্রেজ, এটার অর্থ হচ্ছে ফিক্সড। তা আমাদের অ্যাজিটিভ ফ্রেজ কার কাজ করে? অ্যাজিটিভ এর কাজ করে। তা আপনি দেখেন তো, এই যে রুল, নাউন, নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে কি হয়? অ্যাজিটিভ হয়। তা নাউনের পূর্বে একটা ফ্রেজ থাকলে কি হয়? অ্যাজিটিভ ফ্রেজ হয়। আমরা মনে আছে আমরা পড়ছিলাম যে ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে আমাদের 1 নাম্বার ওয়ার্ডটা নাউন হয়, 2 নাম্বার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমাদের এই যে নোটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ওয়ার্ড, এটা হচ্ছে 2 নাম্বার ওয়ার্ড। 1 নাম্বার ওয়ার্ডটা নাউন আর 2 নাম্বার ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ না কেন? কারণ এখানে একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে। ওকে, 7 নাম্বার 8 নাম্বার এটা আপনারা একটু নিজে করে নিন, নিজে একটু করে নিন। 7 নাম্বার 8 নাম্বার নিজে প্রশ্নের উত্তর দিছি কিনা জানি না, হ্যাঁ দেয়া আছে, আপনি নিজে করে নিন। বাকিটা পারলে এমনিতেই পারবেন। এই যে দা বেকার নাউন, এরপরে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, দা বুক নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজ, এতটুকু পারলে আপনার অন্য কোনো কিছু কোনোদিন আর পড়া লাগে না, এতটুকু যদি আপনি বুঝে থাকেন। আর যদি না বুঝে থাকেন তাহলে সেটা হয়তো আমারও এক প্রকার ব্যর্থতা যে আমি আপনাকে বোঝাতে পারিনি। ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমরা বুঝতে পারছি কিনা একটু বলবো আমরা সবাই। অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমরা বুঝতে পারছি কিনা আমরা সবাই একটু বলবো। অ্যাডজেক্টিভ ফ্রেজটা বুঝতে পারছি? সবাই একটু বলে দেই, অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে পারছি কিনা? এত নেটওয়ার্ক সমস্যা। অ্যাডজেক্টিভ ফ্রেজ সবার ক্লিয়ার কিনা ভাই একটু বলি। ক্লিয়ার সবার? আলহামদুলিল্লাহ, ওকে, ক্লিয়ার ভাই। ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার। ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড, এটা ক্লিয়ার, এটা পার্টস অফ স্পিচের উদাহরণ, আপাতত এতটুকু জানতে হবে। ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড থাকবে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন হয়, তার পূর্বেটা অ্যাডজেক্টিভ হয়। এটা আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ, ওই অধ্যায়ের আলোচনা। ওটা আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজটা কোথায় বসে? যেখানে অ্যাডজেক্টিভ বসে। তা আপনি যদি এটা বলেন, যেমন গুড বয়, গুড বয়, বয়টা কি নাউন? নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। অথবা অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। তাহলে ওই জায়গায় তো এটাই ছিল। আর ইউএলই, রুল, রুল মানে কি? নাউন। তা নাউনের পূর্বে একটা ফ্রেজ আছে, ওটার নাম কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের পজিশনের উপর ভিত্তি করে হয়েছে। ওকে, নেক্সট পরে আমরা একটু দেখব, আমরা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ইংলিশে আলাদা পেইড বেস কবে ক্লাস হবে? পেইড বেসের ক্লাস তো চলতেছে, আমার 10 তারিখ থেকে আবার নতুন বেস শুরু হবে, ঠিক আছে? আগামীকাল বিজ্ঞাপন পেয়ে যাবেন। অ্যাডভার্ব ফ্রেজ খাতায় লেখেন, অ্যাডভার্ব ফ্রেজ, এরপরে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ রাখছি। অ্যাডভার্ব ফ্রেজ খাতায় লেখেন, অ্যাডভার্ব ফ্রেজ প্রথমে লিখবেন যে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব যেখানে যেখানে বসতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ ঠিক সেখানে সেখানে বসতে পারে। প্রথমে এটা লিখবেন, অ্যাডভার্ব ফ্রেজ যেখানে, অ্যাডভার্ব যেখানে যেখানে বসতে পারে।
অ্যাডভার্ব যেখানে যেখানে বসতে পারে, যেখানে যেখানে বসতে পারে অ্যাডভার্ব ফ্রেজ ঠিক সেখানে সেখানে বসতে পারে, ঠিক সেখানে সেখানে বসতে পারে। এটা হচ্ছে প্রথম লাইন। তার মানে যেখানে আপনি সেন্টেন্সে অ্যাডভার্বকে যেইভাবে খুঁজেন ঠিক সেন্টেন্সে অ্যাডভার্ব ফ্রেজকে একইভাবে খুঁজবেন, ঠিক সেন্টেন্সে অ্যাডভার্ব ক্লজকেও একইভাবে খুঁজবেন। এই জন্য আমরা প্রথমে বলেছি অ্যাডভার্ব যেখানে যেখানে বসতে পারে ঠিক সেখানে সেখানেই অ্যাডভার্ব ফ্রেজ বসতে পারে। অ্যাডভার্ব যেখানে যেখানে বসতে পারে ঠিক সেখানে সেখানে অ্যাডভার্ব ফ্রেজ বসতে পারে। অ্যাডভার্ব যেখানে যেখানে বসতে পারে ঠিক সেখানে সেখানে অ্যাডভার্ব ফ্রেজ বসতে পারে। ওকে, 2 নাম্বার লাইন লিখবেন, 2 নাম্বার পয়েন্ট লিখবেন ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই চারটাকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। এই চারটাকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়, আমি আরো সহজ করে, এটা হচ্ছে বেসিক নিয়ম শেখাচ্ছি, একটু পরে আরো সহজ করে শেখাবো। ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই চারটা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় ওটা অ্যাডভার্ব হয়, অথবা অ্যাডভার্ব ফ্রেজ হয়, অথবা অ্যাডভার্ব ক্লজ হয়। ঠিক আছে, লেখেন ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই চারটাকে কি বলা হয়? রিলেটিভ অ্যাডভার্ব। ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই চারটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ওইটা হয় অ্যাডভার্ব হয়, অথবা অ্যাডভার্ব ফ্রেজ হয়, অথবা অ্যাডভার্ব ক্লজ হয়। বুঝতে পারলাম? তিনটা জিনিসই লেখেন। ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা প্রথমত 1 নাম্বার অ্যাডভার্ব হইতে পারে, 2 নাম্বার অ্যাডভার্ব ফ্রেজ হইতে পারে, 3 নাম্বার অ্যাডভার্বিয়াল ক্লজ হইতে পারে। 3 নাম্বার কি হতে পারে? অ্যাডভার্বিয়াল ক্লজ হইতে পারে। অ্যাডভার্বিয়াল ক্লজ হইতে পারে। ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যায় এবং অ্যাডভার্বিয়াল ক্লজ পাওয়া যায়। ওকে, এবার একটু লক্ষ্য করেন, আমরা এই জায়গায় 4টা এক্সাম্পল, সময়ের অভাবে আমি খুব এক্সাম্পল খুব কম নিছি, আপনাদের ক্লাসে আসার আগেই আমি বসে টাইপ করতেছিলাম যে রেফারেন্স ভিত্তিক প্রশ্নগুলো। এই 4টা এক্সাম্পলই আমি নিয়েছি খুব সম্ভবত পিকেডি সরকারের বই থেকে। এখানে জাস্ট একটু খেয়াল করেন, জানেন হি ইজ ইন দ্য রুম। আমি প্রথমে বেসিক সহ শেখাবো, এরপরে শর্টকাটে কি করে উত্তর করবে ওটা শেখাবো। হি ইজ ইন দ্য রুম আন্ডারলাইন করা হয়েছে এতটুকু অংশ। এবার প্রশ্ন করেন হোয়ার ইজ হি, সে কোথায়? উত্তর পাওয়া যায় কি যায় না? উত্তর পাওয়া যায়। ওকে, হি ওয়ার্কড উইথ কেয়ার, হি ওয়ার্কড উইথ কেয়ার। এখন প্রশ্ন হচ্ছে হাউ ডিড হি ওয়ার্ক। আমরা এটাকে হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাই। হাউ ডিড হি ওয়ার্ক, সে কি করে কাজ করেছিল? উইথ কেয়ার মানে কেয়ারফুলি, উইথ কেয়ার মানে কি? যত্নের সাথে। হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। আবার হি ওয়াজ এট দ্য প্লেস, এট দ্য প্লেস মানে কি? দেয়ার। হি ওয়াজ, তো হোয়ার ওয়াজ হি, সে কোথায় ছিল? আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করে উত্তর পাই। হোয়ার ওয়াজ হি, সে কোথায় ছিল? এট দ্য প্লেস, ওই স্থানে ছিল, বা দেয়ার ওইখানে ছিল, তো বা হেয়ার এইখানে ছিল। পরে কোশ্চেন, হি কেম, সে এসেছিল, এট এ গ্রেট স্পিড, খুবই দ্রুত গতিতে। এখন প্রশ্ন আসছে যে হাউ ডিড হি কাম, সে কি করে এসেছিল? এট এ গ্রেট স্পিড। এই 4টা এক্সাম্পলের চেহারার দিকে যদি আমরা তাকাই তাহলে একটা সিনারিও আমরা কল্পনা করতে পারি, এবং এটা এখন লিখবো যে উপরের উদাহরণগুলো থেকে আমরা বলতে পারি যে ভার্বের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটা অ্যাডভার্ব ফ্রেজ। জামালা শেষ। তার মানে আমরা 2টা জিনিস
অ্যাডভার্ব ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা 10 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ডে শিখবো। কেমনে? ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটা কি? অ্যাডভার্ব ফ্রেজ। নাউনের পরে প্রিপোজিশন বা পার্টিসিপল দিয়ে শুরু হওয়া কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এর থেকে সহজীকরণ করা পসিবল হয় না। লিখবেন উপরের উদাহরণগুলো থেকে আমরা পাই বা দেখতে পাই ভার্বের পরে, দেখেন প্রত্যেকটা এক্সাম্পল আমাদের শুরু হয়েছে ভার্বের পরে। ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটাকে অ্যাডভার্ব ফ্রেজ বলা হয়। ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটাকে অ্যাডভার্ব ফ্রেজ বলা হয়। এতটুকু লেখা হলে আমরা একটু ডান লিখে দেব। তারপরে আমরা বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখবো যে কেমন প্রশ্ন হয়। হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এগুলা রিলেটিভ প্রোনাউন নয়, এগুলা রিলেটিভ অ্যাডভার্ব। এগুলাকে রিলেটিভ অ্যাডভার্ব বলা হয়, নট রিলেটিভ প্রোনাউন। ভাইয়া লেখা শেষ হলে আমরা একটু ডান লিখবো। ডান লিখার পরে আমরা একটু দেখবো এতক্ষণ কবির ভাই যতটুকু আলোচনা করছি এতটুকুর ভিতরে কি আমরা উত্তর করতে পারি কি না, এতটুকুর ভিতরে আমরা উত্তর করতে পারি কি না। কোশ্চেন নাম্বার 1 নাম্বার, অপশন দিব না। আওয়ার ক্লাস বিগেইনস, আমাদের ক্লাস শুরু হয় ইন জানুয়ারি। প্রশ্ন, হোয়েন ডাজ আওয়ার ক্লাস বিগেইন, কখন আমাদের ক্লাস শুরু হয়? তা ইন জানুয়ারি, জানুয়ারি মাসে। এটা হচ্ছে আমাদের বেসিক দিয়ে। শর্টকাট দিয়ে কি, এই যে ভার্ব আছে, ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে একটা ফ্রেজ। গত ক্লাসে বলেছিলাম ফ্রেজ হওয়ার জন্য মিনিমাম 2টা ওয়ার্ড লাগবে। ফ্রেজ হওয়ার জন্য মিনিমাম 2টা ওয়ার্ড লাগবে। এই যে একটা ওয়ার্ড, এই যে একটা 2টা ওয়ার্ড। ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে যে ফ্রেজটা শুরু হয় ওটার নাম কি শোনারা বলো তো? অ্যাডভার্ব ফ্রেজ। ওটার নাম কি? অ্যাডভার্ব ফ্রেজ। আমি আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তীতে কোশ্চেনে যাব আমরা, আরেকটা কোশ্চেনে যাব। এই প্রশ্নটা আসছে আমাদের খুব সম্ভবত 40তম বিসিএস পরীক্ষায়। এই প্রশ্নটা আসছে আমাদের 40তম বিসিএস পরীক্ষায়। তা আমরা এইটা একটু করার চেষ্টা করব, দেখি আমরা যতটুকু পড়েছি এর ভিতরে পারি কিনা, এর ভিতরে পারি কিনা। কোশ্চেন নাম্বার 2 তে কি আছে? হি র্যান উইথ গ্রেট স্পিড, সে দৌড়িয়েছিল উইথ গ্রেট স্পিড, খুবই দ্রুত গতিতে। এখন প্রশ্ন যদি হাউ দিয়ে প্রশ্ন করেন, হাউ ডিড হি রান, সে কি করে দৌড়িয়েছিল? হাউ ডিড হি রান, সে কি করে দৌড়াইছিল, সে কেমনে দৌড়াইছিল বলেন তো? উইথ গ্রেট স্পিড। উইথ গ্রেট স্পিড উত্তর পাওয়া যায় ইজ ইকুয়াল টু কি বলেন তো? নাউন ফ্রেজ নয়, অ্যাডভার্ব ফ্রেজ। উত্তর অ্যাডভার্ব ফ্রেজ। এবার সহজ টেকনিকে আমরা যাই। ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এই যে ভার্ব, ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে ফ্রেজ শুরু হয়েছে, ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব ফ্রেজ। ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব ফ্রেজ। কোনো ঝামেলা আছে? এ বলেন কোনো ঝামেলা আছে? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। যদি বুঝেন তাহলে 3 নাম্বার কোশ্চেনটা একটু লিখেন, নিজে একটু লিখেন, বসে থাকেন না, উপকার হবে। 3 নাম্বারটা নিজেরা করেন দ্রুত। তিন নাম্বার সবাই একটু করেন। হি ওয়ার্কড, সে কাজ করেছিল। উইথ অল সিনসিয়ারিটি, আন্তরিকতার সাথে। প্রশ্ন করেন হাউ ডিড হি ওয়ার্ক, সে কি করে কাজ করেছিল বা কেমনে কাজ করেছিল। তার মানে হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাই। শর্টকাটে চলে যান। শর্টকাটে হচ্ছে আমাদের এই যে ওয়ার্ক হচ্ছে আমাদের কি ভার্ব, ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া কোন ফ্রেজটাকে কি বলা হয় বলেন তো? অবশ্যই সেটাকে অ্যাডভার্ব ফ্রেজ বলা হয়। অ্যাডভার্ব ফ্রেজ নাই রে? ও ডি নাম্বার অ্যাডভার্ব ফ্রেজ। পরবর্তী কোশ্চেন 4 নাম্বার কোশ্চেন দেখে, হি ইজ ইন দা রুম। হি ইজ ইন দা রুম, এই যে ভার্ব আছে আমাদের, ভার্বের পরে আমাদের প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। হোয়ার ইজ হি, সে কোথায়? সে রুমের ভিতরে। হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, এই কারণে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে শর্টকাট শিখতে চাইলে আমাদের এই যে ভার্বের পরে আমাদের প্রিপোজিশন যুক্ত একটা ফ্রেজ আছে, ভার্বের পরে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ আছে, ওটার নাম কি ভাই বলেন তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে। 5 নাম্বার 6 নাম্বার। 5 নাম্বার পারবেন এমনি, তারপর আমি একটু করে দিই। 5 নাম্বার, হি লিভস, সে বসবাস করে। তো হোয়ার ডাজ হি লিভ,
সে কোথায় বসবাস করে? যে ইন দা সাবারব অফ ঢাকা, ঢাকার একটা প্রান্তীয় এলাকায়। তাহলে কোন সমস্যা নেই, হয় এর উত্তর পাইছি। আবার ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, ভার্বের পরে কি দিয়ে শুরু হয়েছে? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। তাহলে ওটার নাম কি বলেন তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, 6 নম্বর কোশ্চেন, হি ইজ আউট এন্ড আউট আ জেন্টলম্যান। সে পরিপূর্ণরূপে, সম্পূর্ণরূপে, আউট এন্ড আউট মানে হচ্ছে আপনার কমপ্লিটলি। আউট এন্ড আউট মানে কি? কমপ্লিটলি, ঠিক আছে? তাই কমপ্লিটলি শব্দটা কি বলেন তো? কমপ্লিটলি শব্দটা কি অ্যাডভার্ব না? তাই যেখানে অ্যাডভার্ব বসতে পারে সেখানে কি অ্যাডভার্ব ফ্রেজ বসতে পারে না? বসতে পারে। তো সুতরাং আউট এন্ড আউটটা কি বলেন তো? আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেখানে অ্যাডভার্ব বসতে পারে সেখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসতে পারে, যেখানে অ্যাডজেক্টিভ বসতে পারে সেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসতে পারে, যেখানে নাউন বসতে পারে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে। অ্যাডভার্বিয়াল ক্লজ ক্লিয়ার কিনা একটু আমরা সবাই একটু বলে দেব। অ্যাডভার্বিয়াল ক্লজ কি আমাদের সবার ক্লিয়ার কিনা একটু আমরা সবাই একটু বলে দেব। অ্যাডভার্বিয়াল ক্লজ ক্লিয়ার মানে এসিসি, এসিসি। ক্লিয়ার? ওকে, কারা আছে দেখি আমাদের? সুপার ক্লিয়ার। মোহন, আরিফুল ইসলাম ক্লিয়ার, সীমান্ত বণিক ক্লিয়ার, আফরিন সুলতান আলহামদুলিল্লাহ, ওকে, তুষার আলহামদুলিল্লাহ ক্লিয়ার, নাসরিন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, কল্পনা আক্তার অল ক্লিয়ার। ওকে, কারো ক্লিয়ার হয়নি এমন আছে দেখি? কার কার ক্লিয়ার হইলো, কার কার ক্লিয়ার হয়নি? আচ্ছা, অন্তিম জীবন এসিসি, ওকে, শাহেদ সুমি আলহামদুলিল্লাহ, বিপ্লব ওকে, মারিয়াম, মারিয়াম আলহামদুলিল্লাহ ওকে, জেমস হ্যামলেট ক্লিয়ার ভাই ওকে, জেমস হেলমেট হ্যামলেট ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। বাহ, কঠিন নয়। আচ্ছা, আপনি একটু একটু চিন্তা করেন তো। শুনেন, আল্লাহ মাথা দিছে কি জন্য? পৃথিবীতে মানুষ এবং প্রাণীর ভিতরে পার্থক্য কি বলেন তো? পৃথিবীতে মানুষ এবং প্রাণীর ভিতরে কোনো পার্থক্য নাই, শুধু একটা জায়গায় পার্থক্য আছে। আল্লাহ মানুষকে বোধ শক্তি দিয়েছে, আর প্রাণীরে কুত্তা, গরু, ছাগল, বিলাই, হাঁস, মুরগি, তারপরে আরো যা আছে এদেরকে কি দেয়নি বলেন তো? বোধ শক্তি দেয়নি। এটা বলেন তো যে আপনি অর্থনৈতিক সমীক্ষা পড়েন, বাজেট পড়েন, এ সাধারণ জ্ঞানের ম্যাক্সিমাম জিনিসই দেখা গেছে, ম্যাক্সিমাম না, একটা হিউজ পার্ট, একটা বড় অংশই পরিবর্তন হয়, বারবার পড়তে হয়। কিন্তু আপনি যদি একবার অ্যাজিটিভ ফ্রেজ পড়েন, আমি সত্যিকার অর্থে বলতে কি, আমাদের দেশে ইংরেজিটাকে কঠিন বানানোর চেষ্টা করা হয়েছে। আমাদের দেশে ইংরেজিটাকে, আমাদের দেশে চাকরির পড়াশোনাটাকে কঠিন করানোর চেষ্টা করা হয়েছে। আর আমি কাজ করছি ইংরেজিটাকে সহজ করার জন্য। যারা ক্লাসটা করেছেন গতকাল এবং আজকাল, আপনার ফ্রেজের চ্যাপ্টার কয়টা? একটা। এখান থেকে প্রত্যেক বছর বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসছে, এবং ফরচুনেটলি আর আনফরচুনেটলি এবার 46 BCS এ 2টা প্রশ্ন আসছে, এবং ক্লাস থেকে একটা প্রশ্ন আসছে। এখন ফ্রেজের ক্লাস যদি একবার করে ফেলেন, আপনার বাকি জীবনে এই ফ্রেজ কি আরো চেঞ্জ হয়? না, ফ্রেজ আর চেঞ্জ হয় না। এই ইংরেজির এই টপিক কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু আপনি ওই প্রথম থেকে শেষ অব্দি ধরে রাখার ধৈর্য আমাদের নাই। আপনি শত শত ক্লাস করেন, শত শত বই পড়েন, আমার কোনো সে নেই, কিন্তু আপনার বিবেক, আপনার ব্রেইন আপনাকে নাড়া দিবে যে আমি এই লোকটার কথা বুঝছি, এই লোকটার কথা আমার মাথায় ঢুকছে, এই লোকটার কথা ঢুকে নেই। আপনার ব্রেইন সিগন্যাল না, আপনি মানুষ হলেন কি করে? এই জন্য আমাদের যে কোনো কিছু একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার কোনো বিকল্প নেই। শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার আমাদের কোনো বিকল্প নাই। কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের ইংরেজিটাকে সহজ করার জন্য, ইনশাল্লাহ। ওকে, পরবর্তীতে একটা সুপার ক্লিয়ার, একটু প্রয়োজন হলে আপনি একটু পানি খেয়ে নেন, প্রয়োজন হলে আমরা একটু পানি খেয়ে নেব, কিন্তু আমাদের প্রয়োজন হলে একটু পানি খাবো। পানি খাওয়ার পরেও আমরা এখন একটা জিনিস ক্লিয়ার করবো যেটা নিয়ে খুব বেশি সমস্যায় পড়ছে, এবং এটাকে আমরা দিয়েছি, দেখেন, সুপার কনফিউশন ক্লিয়ার। কি কি দিয়েছি বলেন তো? প্রেপোজিশনাল ফ্রেজ ভার্সেস অ্যাডজেক্টিভ ফ্রেজ ভার্সেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ ভার্সেস প্রেপোজিশন প্রেপোজিশনাল ফ্রেজ ভার্সেস অ্যাডজেক্টিভ ফ্রেজ ভার্সেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমার দিকে একটু তাকান। এতক্ষণ কি বলেছি ভাই বলেন তো? নাউন ফ্রেজ কার কাজ করে? নাউনের।
অ্যাজিটিভ ফ্রেজ কার কাজ করে? অ্যাজিটিভের। অ্যাডভার্ব ফ্রেজ কার কাজ করে? অ্যাডভার্বের। ভাই এবার কি বলতে হবে? প্রিপজিশনাল ফ্রেজ অন্য কারো কাজ করে? এক্স্যাক্টলি। কতিপয় ওয়ার্ডের সমষ্টি যা প্রেপোজিশনের কাজ করে। একটা প্রেপোজিশনাল ফ্রেজ হচ্ছে এমন একটা ফ্রেজ যা প্রেপোজিশনের কাজ করে, এতটুকু আগে জানেন। তারপরে আমরা এই কটা কোশ্চেন একটু দেখার চেষ্টা করবো, যে কোশ্চেন দুটো আমি টেক্সট বুক ইংলিশ এবং ফাংশনাল ইংলিশ এবং টেক্সট বুক ইংলিশ এই দুইটা বই থেকে চারটা এক্সাম্পল দিছি। আমি হয়তো বা আরো এক্সাম্পল বাড়াই দিব বোঝার সাথে, কিন্তু অ্যাটলিস্ট সময়ের স্বল্পতার কারণে আমরা এই চারটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। একটু খেয়াল করেন, নাউন ফ্রেজ আবার একটু সংক্ষিপ্ত করে বলা সম্ভব না ভাই। আপনার পেজে ক্লাস দেয়া আছে, পেজে একটু ক্লাসটা করে নেন কষ্ট করে। ওখানে আরো ওখানে মডার্ন গ্রামার, ট্রেডিশনাল গ্রামার, ফ্রেজ কখন ক্লজ হয়ে যায়, মানে কখন মানে একটা ওয়ার্ড মানে ক্লজ হয়, এরকম বিস্তারিত অনেক কিছু আলোচনা করা হয়েছে, ওইটা ক্লাসটা দেখে নিন। এদিক তাকান, এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব। এখানে চারটা উদাহরণ আছে। কয়টা? চারটা উদাহরণ আছে। খুব মনোযোগ দিয়ে দেখেন। বলছে হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। আমরা এই এক্সাম্পলটা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব। এই এক্সাম্পলটা থেকে এটার জন্য আমি একটু দেখি পিকরি সরকারের বইটা আছে কিনা। আছে, তাহলে আপনাদের একটু সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এই চারটা এক্সাম্পল একটু চোখে লাগান তো, এই চারটা এক্সাম্পল একটু চোখে লাগান, চারটা এক্সাম্পলের দিকে একটু তাকান। চারটা এক্সাম্পলের দিকে আমরা একটু তাকাবো, তাকানোর পরে আমরা একটু দেখব। সবাই একটু তাকান, তাকানোর পরে কি কি একটু পার্থক্য আছে একটু দেখেন তো। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমি একটা জিনিস দেখাবো, খুব মনোযোগ দিয়ে দেখবেন। না চেষ্টা করতে ওকে, একটু সময় লাগবে ভাই আমার। আপনার উদাহরণ জাস্ট একটু দেখেন। হ্যাঁ, পেয়ে গেছি, আমি বের করে রাখছিলাম কিন্তু একটু একটু ঝামেলা হয়েছে। দেখেন এই জায়গাটা একটু দেখবেন, এই জায়গাটা একটু দেখবেন। দেখবেন হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, সেম এক্সাম্পলটা কিন্তু আপনি পাইছেন। পাওয়ার পরে দেখেন হি স্টুড ইন ফ্রন্ট অফ মি লেখা আছে প্রিপজিশনাল ফ্রেজ ডাজ দা ওয়ার্ক অফ এ প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশন। এরপরে নিচে একটা নোট দেয়া আছে, দেখেন এগুলো আপনার দরকার নাই কিন্তু দেখানোর দরকার আছে আপনাকে। নোট দ্যাট দ্য হোল ফ্রেজ ইন ফ্রন্ট অফ ইন দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ এন অ্যাডভার্বিয়াল adverb qualifying stood but in front of is prepositional। আমি আশা করি দেখছেন। আচ্ছা, এইখান থেকে আমরা একটু যেটা শেখার চেষ্টা করলাম, এবং আরেকটা জিনিস আমরা একটু শেখার চেষ্টা, একটু রেফারেন্স নেওয়ার চেষ্টা করি, তাহলে আপনাদের কনফিউশন গুলো অনেক থাকবে না। এটা হচ্ছে টেক্সট বুক ইংলিশ, এটা হচ্ছে আমাদের টেক্সট বুক ইংলিশের বই। এখানে একটা নোট দিয়ে লেখা আছে, দেখেন অধিকাংশ প্রিপজিশনাল ফ্রেজের সূচনা ও সমাপ্তিতে প্রিপজিশনাল ফ্রেজ থাকে, কিন্তু কখনো এই কথা বলা যাবে না যে অবশ্যই 100% থাকতে হবে। সাধারণত থাকে, ঠিক আছে, তবে সাধারণত থাকে। আপনি ধরে নেবেন প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রিপজিশন দিয়ে শেষ হয়েছে, ওটার নাম প্রিপজিশন ফ্রেজ। এখান থেকে আমি কি বুঝাইতে চাইলাম এটা একটু লক্ষ্য করেন। দেখেন ইন ফ্রন্ট অফ এতটুকু যদি নেই, এটার মানে হচ্ছে বিফোর। বিফোরটা কি বলতো? প্রিপজিশনাল ফ্রেজ। তার মানে এই ফ্রেজটুকু কার কি হিসাবে কাজ করলো বলতো? একটা প্রিপজিশন হিসেবে কাজ করছে। যেমন হি স্টুড দাঁড়িয়েছিল ইন ফ্রন্ট অফ মি, আমার পূর্বে দাঁড়িয়ে, আমার সামনে দাঁড়িয়েছিল, এই ফ্রেজটা প্রিপজিশনের কাজ করছে। দ্যাট ইজ হয় এই ফ্রেজটার নাম কি বলতো? প্রিপজিশনাল ফ্রেজ। তার মানে প্রিপজিশনাল ফ্রেজের একটা স্ট্রাকচার পেয়ে গেলাম, প্রিপজিশন ডট ডট। আচ্ছা, আমি আবার একটু লিখি, আপনাদের সুবিধা হবে। প্রিপজিশনাল ফ্রেজের একটা স্ট্রাকচার পেয়ে গেলাম, প্রিপজিশন প্লাস ডট ডট প্রিপজিশন।
আমরা কিন্তু মুখস্থ করতেছি না, আমি কিন্তু মুখস্থ করাচ্ছি না, আপনাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করছি। এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, এই যে প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা কার কাজ করছে? একটা প্রেপোজিশনের কাজ করছে। তার মানে প্রেপোজিশন ফ্রেজের একটা স্ট্রাকচার কি? প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়। এবং ফাংশনাল ইংলিশ থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়। এই ফ্রেজটা সাধারণত সবসময় কি হয়? প্রেপোজিশন ফ্রেজ হিসেবে বসে। ওকে, 2 নাম্বার আমরা আরেকটা एग्जांपल দেখব। এট দ্য ডেথ অফ, এট দ্য ডেথ অফ। আচ্ছা, এখানে এট দ্য ডেথ অফ আমরা এটাকে দাগাইলাম। হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ, দেখেন অন অ্যাকাউন্ট অফ এটাকে আমরা দাগাইলাম। আচ্ছা, দ্য স্কুল ইজ ক্লোজড ইন অনার অফ, ইন অনার অফ এটাকে দাগাইলাম। এই চারটাতেই দেখেন আমাদের প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। এই চারটাই হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, চারটাই কি? প্রেপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, এইবার আমি এটা মুছে দিলাম, না বুঝবো না, আমি একটু মুছে দিলাম, আপনারা মুছেন না, আমি একটু মুছে দিলাম, আপনারা মুছেন না। এইবার পিকেডি সরকারের বইয়ে খুব সুন্দর একটা নোট লেখা ছিল, দ্য হোল ফ্রেজ ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। খুব মনোযোগ দিয়ে দেখেন, এই যে এখান থেকে প্রেপোজিশন থেকে শুরু করলে আমাদের হোল ফ্রেজ কোনটাকে? এটা। আচ্ছা, এট দ্য পয়েন্ট অফ এটা হচ্ছে হোল ফ্রেজ। আচ্ছা, অন অ্যাকাউন্ট অফ ইলনেস এটা হচ্ছে কি? হোল ফ্রেজ, এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, ইন অনার অফ দ্য কি বলেন তো মিনিস্টার বিজ এটা হচ্ছে হোল ফ্রেজ। এইবার খুব মনোযোগ দিয়ে দেখেন, এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে কিন্তু প্রোনাউন দিয়ে শেষ হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। তার মানে প্রেপোজিশনাল ফ্রেজ আরেকটা উপায়ে গঠিত হইতে পারে, ওটার নাম কি বলেন তো? 2 নাম্বার। 2 নাম্বার একটা হচ্ছে প্রেপোজিশন প্লাস ডট ডট এনপি, এনপি মানে নাউন বা প্রনাউন দিয়ে গঠিত হইতে পারে। তার মানে আমরা এই উদাহরণগুলোর মাধ্যমে পাই প্রেপোজিশনাল ফ্রেজ 2 ভাবে গঠন হয়। একটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ প্লাস প্রেপোজিশনাল, সরি, প্রেপোজিশন প্লাস প্রেপোজিশন, প্রেপোজিশন প্লাস কি? প্রেপোজিশন। তার মানে দুইটাই প্রেপোজিশন দেয়, ফ্রেজে শুরু হয় প্রেপোজিশন, ফ্রেজে শেষ হয় প্রেপোজিশন। অ্যাকর্ডিং টু ফাংশনাল ইংলিশ আমরা এবং দেখার চেষ্টা করলাম প্র্যাকটিক্যালি যে প্রেপোজিশন দিয়ে যেটা শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে যেটা শেষ হয় ওটা সবসময় প্রেপোজিশনাল ফ্রেজ থাকে, এবং যেটা প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং নাউন বা প্রনাউন দিয়ে শেষ হয় ওটা আর প্রেপোজিশন ফ্রেজ থাকে না, ওটার নাম প্রেপোজিশনাল ফ্রেজ। কিন্তু অ্যাকর্ডিং টু ফাংশন, ফাংশন অনুসারে ওইটা হয় অ্যাজেটিভ ফ্রেজ হয় অথবা অ্যাডভার্ব ফ্রেজ হয়। দেখেন এই যে ইন ফ্রন্ট অফ মি এই টোটাল অংশটুকু স্টুড ভার্বকে মডিফাই করার কারণে আমাদের এইটুকুর নাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা একটু আগে বলছিলাম না, ভার্বের পরে যদি প্রেপোজিশন দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় ওটার নাম কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তবে শর্ত হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হইতে হবে, নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ হইতে হবে। শি ইজ এট দ্য পয়েন্ট অফ ডেথ, এই যে এট প্রেপোজিশন, ডেথ হচ্ছে নাউন, তার মানে এই টোটাল অংশটুকুর নাম কি বলেন তো? প্রেপোজিশনাল ফ্রেজ না অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার অন অ্যাকাউন্ট অফ ইলনেস প্রেপোজিশন নাউন দিয়ে শেষ হয়েছে, এটুকুর নাম কি বলেন তো? প্রেপোজিশনাল ফ্রেজ না অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বের পরে আছে। আবার এখানে ভার্বের পরে আছে, এটার নাম কি বলেন তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে এইবার আমি একটা স্পেশাল নোট লিখে দিব আপনাদের, ওই স্পেশাল নোটটা আপনাকে একটু লিখতে হবে। স্পেশাল নোটটা হচ্ছে এরকম, লেখেন, কনফিউশনটা একদম সারা জীবনের জন্য ক্লিয়ার করে দিই, কনফিউশনটা সারা জীবনের জন্য ক্লিয়ার করে দিই ইনশাআল্লাহ, এরপরে আর এই কনফিউশনটা থাকবে না। লিখবেন প্রেপোজিশন প্লাস প্রেপোজিশন সব সময় প্রেপোজিশন ফ্রেজ হিসেবে বসে, প্রেপোজিশন ফ্রেজ হিসেবে বসে, ফ্রেজ হিসেবে বসে। আচ্ছা, এটা হচ্ছে প্রেপোজিশন ফ্রেজের 1 নাম্বার স্ট্রাকচার। 2 নাম্বার স্ট্রাকচার কি? প্রেপোজিশন, প্রেপোজিশন প্লাস এনপি। অনেক জায়গায় শুধুমাত্র নাউন বা প্রনাউন দিয়েছে না, নাউনও হইতে পারে প্রনাউন হইতে পারে, ওটা কোনো ফ্যাক্টর না। এইটা এই ব্র্যাকেটে লিখবেন, এটি নামে, লিখবেন এটি নামে প্রেপোজিশন, নামে প্রেপোজিশন ফ্রেজ। এটি নামে প্রেপোজিশন ফ্রেজ, কিন্তু ফাংশন অনুসারে, ফাংশন অনুসারে অ্যাজেটিভ,
বা অ্যাডভার ফ্রেজ হয়, অ্যাডভার ফ্রেজ হয়। এখন নাউনের পর NOUN, নাউন এর পরে যদি প্রেপোজিশন ফ্রেজ থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। আবার ভার্বের পরে যদি কোনো প্রেপোজিশন ফ্রেজ থাকে তখন সেটা কি হয় বলেন তো? তার মানে প্রেপোজিশন ফ্রেজ শুরু হবে প্রেপোজিশন দিয়ে, 100% শুরু। প্রেপোজিশন ফ্রেজ হইতে হলে ওটা প্রেপোজিশন দিয়ে শুরু হইতে হবে। শেষ হবে দুইটা জায়গা দিয়ে, হয় প্রেপোজিশন দিয়ে, যদি প্রেপোজিশন দিয়ে শেষ হয় ওটার নাম প্রেপোজিশন ফ্রেজ, অন্য কোনো অপশন নাই। যদি নাউন অথবা প্রনাউন দিয়ে শেষ হয় ওটার নাম প্রেপোজিশনাল ফ্রেজ, ওটার নাম কি? প্রেপোজিশন ফ্রেজ। দ্য ফাংশন অনুসারে ওটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে অথবা অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, ওটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে অথবা অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে। অ্যাডজেক্টিভ ফ্রেজ কখন? যদি নাউনের পরে বসে। অ্যাডভার্ব ফ্রেজ কখন? যদি ভার্বের পরে বসে। বুঝা গেল? এখন আরেকটা প্রশ্ন আপনাদের ভিতরে কামড় দিবে যে ভাই যদি অপশনে দুইটাই থাকে, অ্যাডজেক্টিভ ফ্রেজও থাকে প্রেপোজিশন ফ্রেজও থাকে, এরকম একটা প্রশ্নের উত্তর আমাদের 31তম BCS পরীক্ষায় আসছিল। এতটুকু লিখা হয়েছে কিনা এটা আমরা একটু লিখলে একটু ডান লিখে দিব। বিগত বছর আরো কিছু প্রশ্ন আছে, ওখানকার কিছু ব্যাখ্যা দিতে হবে, তাহলে আপনাদের জন্য সারা জীবন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড, এটা প্রেপোজিশনাল ফ্রেজ হবে না। তাহলে কি বললাম? আমাদের ওটা নাউনের পরে আছে, তো নাউনের পরে আছে, নাউনের পরে। নাউনের পরে কোনো ফ্রেজ থাকলে ওটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। নাউনের পরে প্রেপোজিশনাল ফ্রেজ থাকলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। ওই যে নিচেরটা লিখে দিলাম, ওই যে নিচে লিখলাম, নাউনের পরে কোনো ফ্রেজ থাকলে, নাউনের পরে প্রেপোজিশনাল ফ্রেজ থাকলে ওটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বের পরে প্রেপোজিশনাল ফ্রেজ থাকলে ওটার নাম অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু বিগত বছরের প্রশ্ন কেমন প্রশ্ন হয়েছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে আর বেশি সময় লাগবে না। আমরা অনেকগুলা প্রশ্নই আছে, আসলেও আপনাদের হয়তো ধৈর্য খুব কম, কিন্তু আমার পড়াইতে ক্লান্তি লাগে না। অনেকেই বলেন যে ভাই আপনি মানে এত ক্লাস কি করেন? আমার পড়াইতে শান্তি লাগে যদি আপনাদের খুব ভালো রেসপন্স পাওয়া যায়। সত্যিকার অর্থে ভালো রেসপন্স পাওয়া গেলে আমার খুব শান্তি লাগে, যখন আমি বুঝতে পারি আপনারা খুব ভালো বুঝতেছেন। কোশ্চেন নাম্বার 1 নাম্বার, রহিম স্টুড ইন ফ্রন্ট অফ মি। দেখেন তো, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। খুব মনোযোগ দিয়ে দেখেন তো, আমাদের এই যে ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে বিফোর, BEFORE, বিফোর। বলেন ইন ফ্রন্ট অফ মানে কি বলেন তো? বিফোর। বলেন ইন ফ্রন্ট অফ মানে কি? বিফোর। এখন বিফোর হলে আমাদের এটা কি বলেন তো? প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন, তার মানে এটা কি নাউন ফ্রেজ? না। ভার্বাল ফ্রেজ? না। প্রেপোজিশনাল ফ্রেজ? প্রেপোজিশন। অ্যাডজেক্টিভ ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ হইতেই পারে না। তার আনসার কোনটা বলেন তো? প্রেপোজিশনাল ফ্রেজ। আনসার কোনটা বলেন তো? প্রেপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখেন, কোশ্চেন নাম্বার 2 বলছে উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। তাহলে আমাদের এই যে ফর হচ্ছে প্রেপোজিশন এবং বাস হচ্ছে নাউন। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখেন, নাউন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ। খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এতে কোনো সন্দেহ আছে না। প্রেপোজিশন এরপরে যদি কিছু ফ্রেজ থাকে, কিছু ওয়ার্ড থাকে, ওটা কি হয়? প্রেপোজিশনাল ফ্রেজ হয়। এরপরে কি হয় বলেন তো? সেটা প্রেপোজিশনাল ফ্রেজ হয়। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা আমি বলছিলাম প্রেপোজিশন দিয়ে শুরু হইলে প্রেপোজিশন দিয়ে শেষ হইবে, এটা যে আমাদের শতভাগ সবসময় প্রেপোজিশনাল ফ্রেজ হবে বিষয়টা এরকম না। যেমন 46 আমরা বলছি। যদি আমরা আরেকটা কথা বলছিলাম কি, আমরা এখানে এই কথাটা তো লিখা থাকে, এতে সবসময় হবে বিষয়টা এরকম নাই। অধিকাংশ প্রেপোজিশন এই দেখেন, এদিক তাকান, এদিক তাকান, এখানে কি লেখা আছে? অধিকাংশ প্রেপোজিশন ফ্রেজের সূচনা এবং সমাপ্তিতে প্রেপোজিশন থাকে। এদেরকে বলা নাই যে সবগুলা প্রেপোজিশন ফ্রেজের শুরুতে এবং শেষে প্রেপোজিশন থাকে, বলছে অধিকাংশ। আমরা বলেছি পরে কি, নাউনের পরে যদি কোনো ফ্রেজ থাকে প্রেপোজিশন ফ্রেজ, ওটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভার্বের পরে থাকলে সেটা অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, কাম টু দা পয়েন্ট। আচ্ছা, কি বলছিলাম আমরা? উই ওয়ার ওয়েটিং ফর দা বাস। এখন আমাদের এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন করেন হোয়াই ওয়ার উই ওয়েটিং, কেন আমরা অপেক্ষা করছিলাম? বাসের জন্য অপেক্ষা করছিলাম। তাহলে আমরা বলছিলাম কি, যদি এটার নাম প্রেপোজিশনাল ফ্রেজ, এতে কোনো সন্দেহ নাই।
কিন্তু আমরা কি বলছিলাম, প্রেপোজিশনাল ফ্রেজ যদি ভার্বের পরে বসে, কার পরে? ভার্বের পরে বসে, ওটার নাম কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অপশন দুইটাই আছে, যখন দুইটাই থাকবে অফকোর্স আনসার করতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অপশন যখন দুইটাই আছে তখন আনসার করতে হবে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বোঝানো গেল? তখন আর প্রেপোজিশনাল ফ্রেজ করা যাবে না। হ্যাঁ, যদি অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকতো তাহলে আপনি প্রেপোজিশনাল ফ্রেজ দাগাইতে পারতাম মন্দের ভালো হিসাবে, যেমনটা আমাদের 28তম বিসিএস পরীক্ষার প্রশ্ন আসছিল। 3 নাম্বার কোশ্চেনটা দেখেন, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, সেম এক্সাম্পল। 31তম বিসিএস একটা আসছে, 28তম বিসিএস পরীক্ষা আবার সেম এক্সাম্পল আসছে। এ নাউন ফ্রেজ হয় না, তাহলে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, ইনফিনিটিভ ফ্রেজ হয় না, বার ফ্রেজ হয় না, তার মানে বাকি থাকলো কি? প্রেপোজিশনাল ফ্রেজ। এই জায়গায় অ্যাডভার্ব ফ্রেজ নাই, তাহলে আনসার দাগাবেন কি ভাই বলেন তো? প্রেপোজিশনাল ফ্রেজ। বোঝানো গেল? ওকে, যদি এটা বুঝে থাকেন তাহলে এইবার আমরা একটু 22 বার আলোচনা করব। 4 নাম্বারটা আপনি নিজে উত্তর দিবেন দ্রুত। 4 নাম্বারটা আপনি নিজে একটু উত্তর দেবেন। চার নাম্বারটা এতক্ষণ যতটুকু আমরা আলোচনা করেছি, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন। অন দ্য টেবল, এই যে এতটুকু প্রেপোজিশনাল ফ্রেজ, এতে কোনো সন্দেহ আছে না। তবে প্রেপোজিশনাল ফ্রেজটা কার পরে আছে বলেন তো? নাউনের পরে আছে। তো নাউনের পরে যদি প্রেপোজিশনাল ফ্রেজ থাকে ওটার নাম কি? অ্যাজেটিভ ফ্রেজ। অফকোর্স সেটা অ্যাজেটিভ ফ্রেজ, উত্তর প্রেপোজিশনাল ফ্রেজ না, যদিও অপশনে প্রেপোজিশনাল ফ্রেজ দেয়া আছে। পরবর্তী কোশ্চেন, আই সাপোর্টেড হিম ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের কারণে। ফর দ্য সেক মানে হচ্ছে কারণে, বিকজ অফ। আচ্ছা, তাহলে আমাদের নাউন ফ্রেজ না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখেন, আমাদের এই যে দেখেন প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। প্রেপোজিশন দিয়ে শুরু হলে এবং প্রেপোজিশন দিয়ে শেষ হলে ওটা যদি প্রেপোজিশনে পরিবর্তন হয় ওটা সাধারণত কি? প্রেপোজিশনাল ফ্রেজ। এখন প্রশ্ন হচ্ছে আমাদের সাধারণত কি প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে। ফর দ্য সেক অফ মানে অন অ্যাকাউন্ট অফ, একটা প্রেপোজিশনের পরিবর্তে বসেছে। একটা প্রেপোজিশনের কি বসছে? প্রেপোজিশনের পরিবর্তে বসেছে। এই কারণে আমরা যদি অপশন এই পর্যন্ত থাকে, ফর দ্য সেক অফ যদি থাকে তাহলে আমরা প্রেপোজিশন ফ্রেজ দাগাবো। যদি ফ্রেন্ডশিপ পর্যন্ত থাকে তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দাগাবো, অ্যাকর্ডিং টু টেক্সট বুক রেফারেন্স, অ্যাকর্ডিং টু টেক্সট বুক ইংলিশ। বোঝানো গেল? ওকে, নেক্সট পরবর্তীতে আমরা দেখব অন অ্যাকাউন্ট অফ ইলনেস। খুব মনোযোগ দিয়ে দেখেন, হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ইলনেস। অন অ্যাকাউন্ট অফ ইলনেস, ওই যে প্রথম একদম হি ইজ ইন দ্য রুম, কি আছে? হি ইজ ইন ফ্রন্ট অফ মি, মনে আছে? কি বলছিলাম? এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা আমাদের প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, কিন্তু যদি আমাদের আন্ডারলাইন কৃত অংশটুকু এখান থেকে শুরু হয়ে আমাদের এই ইলনেস পর্যন্ত চলে যেত, তখন আর প্রেপোজিশন ফ্রেজ না হয় আমাদের কি হতো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে কি বলেন তো? ফর। অন অ্যাকাউন্ট অফ মানে কি বলেন তো? ফর। বোঝানো গেল? ওকে, পরবর্তীতে আমরা এবার একটু নিজেরা করব। আমরা এটা একটু খোঁজার চেষ্টা করবো। 8 নাম্বারে আমরা যেহেতু সবগুলা ফ্রেজ করেছি, আমরা নাউন ফ্রেজ পড়েছি, আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়েছি, আমরা অ্যাডভার্ব ফ্রেজ পড়েছি, আমরা প্রিপোজিশনাল ফ্রেজ পড়েছি, তাহলে এবার আনসার করার চেষ্টা করব। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রেজ? নিচের 4টা বাক্যের ভিতরে কোথায় প্রিপোজিশনাল ফ্রেজ আছে? আমরা সবাই একটু উত্তর করে দিব। আমরা পারছি,
আমরা পারলে আমরা একদম একবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো যে আমরা পারছি ভাই। দেখি আমরা একটু চেষ্টা করি। 8 নাম্বার কোশ্চেন নাম্বার 8 কি বলছে? এখানে ভার্ব ক্যান্ডাল, এখানে সবগুলা প্রশ্ন আমি ব্যাখ্যা করব, সবগুলা প্রশ্ন আপনাদের জন্য ব্যাখ্যা করব। চলেন, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ ভার্ব ক্যান্ডালেন করেন। যদি এতটুকু থাকতো এটা কোন ফ্রেজ, তাহলে কোন ফ্রেজ হতো? নাউন ফ্রেজ হতো। কেন? ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন ফ্রেজ বসতে পারে। সুতরাং এতটুকুর নাম কি বলেন তো? নাউন ফ্রেজ। ওকে, তারপরে লেনিন ওয়াজ আ লিডার সেকেন্ড টু নান। লেনিন আ লিডার সেকেন্ড টু নান। আচ্ছা, পরবর্তীতে মাদার আস্কড রুনা টু আয়রন দা ড্রাইড ক্লথস। টু আয়রন দা ড্রাইড ক্লথস। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্ন এটা হয় যে এই যে টু আয়রন দা ড্রাইড ক্লথস, এটা কোন ক্লথ হবে বলেন তো? আস্কড রিনা, মাদার রিনাকে বললো করতে। কি করতে? ধরেন আপনার আস্কড মাদার, এটা করতে পারবেন? মাদার আস্কড রুনা, মাদার রুনাকে জিজ্ঞেস করলো, রুনাকে জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো বা কি বললো? টু আয়রন দা। এত ডিরেক্ট অবজেক্ট হিসাবে আমাদের নাউন ফ্রেজ বসেছে এখানে, ডিরেক্ট অবজেক্ট হিসাবে। বুঝতে পারলাম? আস্কড দুইটা অবজেক্ট গ্রহণ করে। যেমন আই আস্কড হিম আ কোশ্চেন, হিমটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আ কোশ্চেনটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যেমন আই আস্কড হিম টু গিভ সাম মানি, আমি তাকে বললাম আমাকে কিছু টাকা দিতে। টু গিভ সাম মানি এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট, সরি ডিরেক্ট অবজেক্ট। ইনফিনিটিভ ফ্রেজ ডিরেক্ট অবজেক্ট হিসেবে বসতে পারে। পরবর্তীতে বাকি থাকলো কি? হি ওয়ার্কড ইন দ্য টিথ অফ। প্রেপোজিশন ফ্রেজ ঠিক এই জায়গাটায়, প্রেপোজিশন ফ্রেজ। পরবর্তী কোশ্চেন আমরা একটু দেখবো। দে অ্যারাইভড হোম, তারা বাড়িতে পৌঁছেছিল। প্রশ্ন হলো হাউ, কিভাবে তারা বাড়িতে পৌঁছেছিল? সেফ এন্ড সাউন্ড, সুস্থভাবে। তার মানে আমাদের কি বলেন তো? হাউ এর উত্তর দিয়ে পাইছি আমরা। কাকে পাইছি? হাউ এর উত্তর দিয়ে পাইছি। সুতরাং এটার নাম কি বলেন তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই নাকি? থাকার কথা, ওই ডি নাম্বার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আমরা আরেকটা কোশ্চেন দেখার চেষ্টা করি। লাস্ট উইক হি রিসিভড দ্য অ্যামাউন্ট, গত সপ্তাহে সেই রিসিপ্ট অ্যামাউন্টটাই রিসিভ করছে। তা কখন রিসিপ্ট অ্যাসেট করছে ভাই বলেন তো? লাস্ট উইক। তার মানে হয় দ্বারা প্রশ্ন করলে আমরা কোনটা পাইলাম বলেন তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাইলাম। 11 নম্বর প্রশ্ন, দ্য বিগার ইন ফ্রন্ট অফ দ্য গেট। কিচ্ছু করার দরকার নাই, দ্য বিগার নাউন, নাউনের পরে আমাদের ফ্রেজ আছে, ইজ ইকুয়াল টু কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার দ্য বুক borrowed from the library is lost, বই থেকে, লাইব্রেরি থেকে সংগৃহীত বইটা হারাই গেছে। বুক নাউনের পরে আমাদের ফ্রেজ আছে, এটার নাম কি বলেন তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আশা করি এর পরে আজকের ক্লাস এবং গতকালের ক্লাস যারা করেছেন সবাই নেই, যেমন গতকাল আমরা ক্লাস করেছি প্রায় 900 জন। গতকাল আমরা ক্লাস করেছি প্রায় 900 আজকে হয়তো এখানে 550 বা 600 জন আমরা ক্লাস করছি। কিন্তু যারা গতকাল থেকে এই পর্যন্ত, আমরা গতকালও ক্লাস করেছি এবং আজকেও ক্লাস করেছি, তাদের আর জীবনে কোনোদিন আমাদের এই ফ্রেজের এই অংশটুকু, বিশেষ করে আমি যতটুকু পড়াইছি এর বাহিরে কোনোদিন পড়া লাগবে না ইনশাল্লাহ। আপনারা একটু বলেন তো, যারা দুইটা ক্লাসই করছেন তারা বুঝতে পারছেন কিনা একটু বলেন তো, সবাই একটু বলেন তো। ক্লাসটা শেষ করবো আমরা আপনাদের মতামত নিয়ে, এবং আমাদের নিজে নিজে ইংরেজিতে লিখার একটা প্রোগ্রামের কথা আমরা একটু বলার চেষ্টা করেছিলাম, যে আপনাদের যদি রেসপন্স হয় এখানেও আপনাদের একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, একটু বলেন। তারপরে আমরা একটু ফ্রি হ্যান্ড রাইটিং আমার ট্রান্সলেশন নিয়ে কথা বলবো, যে এটা ক্লাস কবে নেওয়া যায় বা কি করা যায় বা আদৌ নেওয়ার দরকার আছে কিনা, একটু বলেন। অতিরিক্ত চালাক না হয় একটু বলেন। সবার উত্তর চাই। বুঝতে পারছি ভাই। ওকে, যারা আছেন তারা একটু সবাই বলবেন না, তারপরেও একটু বলেন, মানে অ্যাটলিস্ট জানতে চাচ্ছি আর কি, যারা ক্লাস করছেন। 2 দিন সম্পূর্ণ ক্লাস করে বোঝা সহজ হয়েছে অনেকটা। ওকে, আলহামদুলিল্লাহ ভাই। দশ নাম্বারটা বুঝতে পারছেন না কেন?
10 নাম্বারটা না বোঝার কি আছে? লাস্ট উইক, গত সপ্তাহে হি রিসিভ দ্য অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা গ্রহণ করছে। তাহলে কখন গ্রহণ করছে বলেন তো? হোয়েন ডিড হি রিসিভ দ্য অ্যামাউন্ট, সে কখন গ্রহণ করছে? গত সপ্তাহে। এই যে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড মিলে ফ্রেজ হয়েছে এবং এটা নাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হচ্ছে বেসিক সহ। এখন দেখেন, আপনি যদি এই বেসিক টুকু না জানেন তাহলে কিন্তু এটা আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ দাগাইতে পারেন না। তখন আপনি দেখেন না, প্রিপোজিশন, ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে ফ্রেজ শুরু হয়েছে, এরকম ফ্রেজ কিন্তু খুঁজে পাচ্ছেন না। যেমন আমি যদি বলি, যেমন আওয়ার ক্লাস বিগানস ইন জানুয়ারি অথবা ইন ফেব্রুয়ারি, আওয়ার ক্লাস বিগানস ইন জানুয়ারি আর ফেব্রুয়ারি, বুঝাতে পারলাম? তাহলে আপনি এটা কিন্তু পাচ্ছেন নিয়ম অনুসারে। আমি যদি বলি যেমন লাস্ট উইক হি ওয়াজ ইল, গত সপ্তাহে সে সে অসুস্থ ছিল, তখন কিন্তু আপনি এটা পাচ্ছেন না। এই জন্য বেসিক শেখার কোনো বিকল্প নাই, এই জন্য বেসিক শেখার কোনো বিকল্প নাই। গতকালের ক্লাসটা এখানে রেকর্ড আছে। আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, খুব ভালো খবর, খুব ভালো খবর হচ্ছে যারা একদম শূন্য থেকে, একদম শূন্য থেকে, যারা একদম শূন্য থেকে, শূন্য থেকে বলতে কোন জায়গা থেকে? একদম ভাওয়াল, কনসোনেন্ট, এ বি সি ডি লেটার ওয়ার্ড থেকে শুরু করে ইংরেজি গ্রামারের সবগুলা টপিক ধরে ধরে শিখতে চান, তাদের জন্য 47তম বিসিএস প্রার্থীদের জন্য আমাদের একটা 10 তারিখ থেকে, 10 জানুয়ারি থেকে অথবা 15 জানুয়ারি থেকে হতে পারে, তবে গ্রামার কোর্স 10 জানুয়ারি থেকে, সরি 10 মে থেকে হওয়ার পসিবিলিটি। 10 মে থেকে আমাদের একটা ইংরেজি কোর্স শুরু হচ্ছে, যেটার ক্লাস হবে 50 থেকে 55 বা 60টা, যেটার কোর্স ফি হচ্ছে 1500 টাকা। আর আপনি 10 তারিখ পর্যন্ত আপনি 1020 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আমি সবসময় সহজ করার ক্ষেত্রে ইংরেজির বেলাও সহজ করি, আপনার ভর্তি হওয়ার বেলায় সহজ করি। আচ্ছা, কি কি থাকবে? ইংরেজি গ্রামারের সবগুলা টপিকের পিডিএফ ঠিক এইভাবে দেয়া থাকবে, আমি যেভাবে পড়াবো। আপনার বাকি জীবনে অন্য কোথাও ইংরেজি পড়তে হবে না যদি আপনি আমার সব ক্লাস করেন, এইটা আই ক্যান গ্যারান্টি। আচ্ছা, কি কি টপিক পড়ানো হবে? ইংরেজি গ্রামারের চাকরি পরীক্ষার্থীদের জন্য যত গ্রামারের টপিক আছে সবগুলা পড়ানো হবে। সপ্তাহে ক্লাস হবে কয়দিন? সপ্তাহে ক্লাস হবে টোটাল 4 দিন, শনি সোমবার, শনি সোমবার তো শুক্র শনি, শুক্র শনি সোমবার, এই 4 দিন হবে। ঠিক আছে, ওকে। এটা গেল একটা কথা। যারা সাহিত্য সহ পড়তে চান, যারা সাহিত্য সহ পড়তে চান তাদের অফারে আমাদের মূল কোর্স ফিস 2000 টাকা, তারা পড়তে পারবেন 1500 টাকা দিয়ে 47তম বিসিএস গ্রামারের জন্য। যারা চিন্তা করেন 47তম বিসিএস পূর্ণাঙ্গ কোর্সটা আমাদের কাছ থেকে করবেন, তাদের জন্য আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 47তম প্রিলি লিখিত এবং প্রিলি, 47তম প্রিলি এবং লিখিত কম্বাইন্ড কোর্স ফি হচ্ছে 5000 টাকা, কম্বাইন্ড কোর্স ফি। এবং এটা প্রথম 300 জনের জন্য, অলরেডি 250 জনের মতো অলরেডি অ্যাডমিটেড। 300 জন আমরা এই সুযোগটা পাবে। এখানে 2টা কোর্স করানো হবে, 4 দিন প্রিলি করানো হবে, 3 দিন রেকর্ড মানে রিটেন করানো হবে। কাদের জন্য এই কোর্স? যাদের টার্গেট 47তম ভাইবা পর্যন্ত যাওয়া এট এনি কস্ট। কয়টা ক্লাস থাকবে? প্রায় 250টা ক্লাস থাকবে। প্রিলির 150 এবং রিটেনের প্রায় 110 প্লাস, এরকম প্রায় 250 প্লাস ক্লাস থাকবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, যারা শুধু রিটেন পড়তে চান, যারা শুধু 46তম রিটেন পড়বেন, যদিও এরা এখানে নেই তারপরে বলে দিই, তাদের জন্য 3000 টাকা কোর্স ফি। আর যারা শুধু ইংরেজি রিটেন পড়বেন তাদের জন্য হচ্ছে আমাদের 1500 টাকা, কিন্তু আমরা একটা সময় পর্যন্ত 15 তারিখ পর্যন্ত আমরা 1200 টাকা নিব ইনশাল্লাহ তাদের কাছ থেকে। আপনার পছন্দ অনুসারে আপনি যে কোনো কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সে ভর্তির জন্য 01688555489 বলে রাখা ভালো। আচ্ছা, এটা তো আমার ব্যক্তিগত নাম্বার ভাই, 01688555489, এটা আমার ব্যক্তিগত নাম্বার। এখানে বিকাশ নগদ কিচ্ছু নাই। আর বিকাশ নাম্বার 01736457188, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার। অথবা আপনি যে পার্সোনাল যে কোনো তথ্যের জন্য কবির ভাই পেজের মেসেঞ্জারে ক্লিক করলেই হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে বিসিএস এর কোর্সটা করানো হয় মূলত আমার ইংরেজি কোর্সের ফিতে ভর্তুকি দিয়ে। এখানকার টিচার পেমেন্ট, শীট মেটেরিয়াল সব দেওয়ার পরে 5000 টাকার কোর্সের ভিতরে প্রিন্টেড লেকচার শীট পাবেন আপনি প্রায় 2000 টাকা। এটা শুধু আমাদের নতুন একটা প্রতিষ্ঠান বিসিএস গাইডের এটাকে ব্র্যান্ডিং করার জন্য, নাথিং এলস। আমার ব্র্যান্ডিং হয়ে গেলে 2-4 বা 2 বছর 3 বছর পরে আমি জাস্ট ওইটাই নিব, অন্যরা যেটা নেই। কিন্তু আমি এখন সেম সেবা প্রয়োজনের ক্ষেত্রে বেশি সেবা দিয়ে আমি নিচ্ছি, কারণ পরিচিত করানোর জন্য।
বুঝাতে পারলাম? চাইলে এই সুযোগটা নিতে পারেন। এবং 46 ব্যাচে আমরা অনলাইনে বিসিএস এর জন্য সব থেকে বেশি স্টুডেন্ট পাইছি আলহামদুলিল্লাহ। মানে 2 মাসের প্রচারণায়, 2 মাসের ক্লাসে প্রচারণা একদিনও করিনি। এবং ওখান থেকে আমাদের শীট ক্লাস থেকে 135 থেকে 40টা কোশ্চেন কমন ছিল, কিন্তু আপনি পাবেন না। কেন জানেন? আপনি এটা পড়েন একটু, ওইটা পড়েন একটু, ওইটা পড়েন একটু, একদম স্ট্রিক্ট টুগেদার এইভাবে থাকতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আমাদের এই আলোচনার ভিতরেই ইনশাল্লাহ আমরা যারা মোটামুটি হালকা মুড়ি দিয়েছি তারা অলরেডি চলে গেছি। আপনাদের জন্য কিছু ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশন ক্লাসও ব্যবস্থা করা থাকবে ইনশাল্লাহ। যাদের বেসিক ভালো ওটা করলেই হবে, আমার কোর্স করার দরকার নেই। যাদের বেসিক নেই, কোর্স করার কোনো বিকল্প নেই। আপনার এত অল্প টাকায় আমার থেকে ভালো সার্ভিস মার্কেটে আমার মনে হয় আমি সব থেকে বেশি ফি নিয়ে পড়ে, তাই এমনিতেই বেশি ফি নিই। আমার যে মাল মশলা আছে দিকে ফি নিই, এটা মাথায় রাখতে হবে। এবং আমার সার্ভিসের তুলনায় আমি সর্বোচ্চ সব থেকে কম নিই। বিলিভার না হলে আমার আশেপাশে, আপনার বিল্ডিং এর আশেপাশে খুঁজ দিয়ে আমার স্টুডেন্ট পাবেন। ওদেরকে একটু জিজ্ঞেস করেন যে কবির ভাইয়ের কেমন কি, আর কাউরে জিজ্ঞেস করার নাই। বা বর্তমানে হচ্ছে কেউ ভালো পরামর্শ দেয় না। আপনি দুই একটা ক্লাস আমার করেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে আপনার খুব শীঘ্রই আবার ফ্রি হ্যান্ড রাইটিং ট্রান্সলেশন অথবা গ্রামারের অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আর যে কোনো প্রশ্নের জন্য কবির ভাই পেজের মেসেঞ্জারে নক দিবেন।